হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আমাদের ফটোশপের তৃতীয় ক্লাসে। আর আজকের এই ক্লাসে আমরা অনেক জিনিস বোঝার চেষ্টা করব। আর মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটা দেখবেন। অ্যান্ড যারা ক্লাসটা দেখতেছেন, ক্লাস দেখার পাশাপাশি আপনারা প্র্যাকটিস করবেন। অবশ্যই আপনি যখন এই ক্লাস দেখার পাশাপাশি আপনি প্র্যাকটিস করবেন, তবে দেখবেন আপনি অনেক জিনিস এই জায়গা থেকে শিখে ফেলতেছেন অ্যান্ড ইমপ্রুভমেন্ট করতেছে। ডিজাইনের ইমপ্রুভমেন্টটা একদিনে আসে না, ওইটা অনেক দিন আপনার বিভিন্ন প্র্যাকটিস করে বিভিন্ন জায়গা থেকে আপনি ডিজাইন দেখার পর আপনার ক্রিয়েটিভিটিটাকে বুস্ট হবে অ্যান্ড দেন আপনি ডিজাইন সেক্টরে অনেক ভালো কিছু করতে পারবেন। ওকে, তো এর আগ পর্যন্ত আমরা লেয়ারের অনেক বিষয় জেনে ফেলছিলাম এর আগের ক্লাস পর্যন্ত। আজকে আমরা বিভিন্ন কিছু জিনিস জানার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমি নতুন একটা লেয়ার নিলাম অ্যান্ড প্রথমে দেখাই আমরা লেয়ার কীভাবে আমরা গ্রাডিয়েন্টটা কাজ করে। তো গ্রাডিয়েন্ট দুইভাবে দেওয়া যায় এই জায়গা থেকে। আমরা যদি প্রথম গ্রাডিয়েন্টটা দেওয়ার চেষ্টা করি এই জায়গা থেকে, নতুন একটা লেয়ার নিছি, আমরা লেয়ার নেওয়া লাগে না যদি এই জায়গা থেকে আমরা কাজ করি। এর উপরে যাইবো, আমরা যাওয়ার পরেই দেখেন 2 নম্বর একটা অপশন আছে গ্রাডিয়েন্ট। আমি যদি গ্রাডিয়েন্টের উপর প্রেস করি তাহলে এই জায়গায় দেখেন অটোমেটিকলি গ্রাডিয়েন্ট চলে আসছে। অ্যান্ড দেন আমরা জাস্ট এইটার উপর যখন প্রেস করব তখন আমরা এই জায়গা থেকে গ্রাডিয়েন্টে দিতে পারবো। একটা জিনিস খেয়াল করে দেখেন, এই জায়গায় আমি যদি একটু জুম করে দেখাই আপনাদের, এই জায়গায় দুইটা জিনিস করছে। প্রথম একটা স্টপস, এটাকে স্টপস বলা হয়, অ্যান্ড দেন এটাকেও আর একটা স্টপস বলা হয়। প্রথম স্টপসটা এই জায়গায় প্রপারভাবে কালার নিছে, আর দ্বিতীয় স্টপের নিচে এই জায়গায় মানে একটা প্যাটার্নের মতো একটা জিনিস চলে আসছে। এই জায়গায় কালার কি নাই, এই জায়গায় দেখেন নিচের মধ্যে কালার আছে দেয়া, বাট এই জায়গায় কোনো লাগতেছে যে কোনো একটা প্যাটার্ন দেয়া। এইটা একটা প্রবলেম। এই প্রবলেমটা সাধারণত কোনো বড় কোনো প্রবলেম না, এটা বোঝার একটা প্রবলেম। দেখেন জিনিসটা, এই জায়গায় স্টপের মধ্যে যদি আমরা উপরের দিকে দেখাই, এইটা দেখতেছি ব্ল্যাক আছে, দ্যাট ইজ মিনস দ্যাটস অপাসিটি স্টপস। এই স্টপসের অপাসিটিতে হইতেছে এইটা। এটার উপরে যদি আমরা প্রেস করি তাইলে এই জায়গায় দেখতেছি আমরা অপাসিটি কত 100% আছে। অপাসিটি মানে হইতেছে এই কালারের মানে ঘনত্ব, কতটুকু ঘনত্ব কালারটা আছে, তার মানে 100% ঘনত্বতে কালারটা আছে। অ্যান্ড দেন আমি এইটার উপরে এই যে বক্স, এই স্টপ বক্সের অপাসিটি যেটা আছে এটার উপরে যদি প্রেস করি দেন এই জায়গায় আমরা দেখবো অপাসিটি 0 আছে। যদি এই জায়গায় অপাসিটিটা 0 থাকে তার মানে এই জায়গায় প্যাটার্ন দেখাইবে, এটা মানে ব্যাকগ্রাউন্ড নাই। পিএনজি যেরকম ইমেজ থাকে মানে মেইন ছবিটা থাকে কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকে না, এইরকম একটা জিনিস এই জায়গায় করছে। এখন যদি এইটার পরিমাণটা আমরা বাড়াইয়া দেই, মানে 100% করে দিই, তাইলে দেখবেন এই জায়গায় আরেকটা কালার চলে আসছে। এবার আমি বিষয়টা বুঝাই আপনাদের। বিষয়টা হইতেছে এই জায়গায় দুইটা স্টপস আছে, কিন্তু আমরা তো গ্রাডিয়েন্ট, গ্রাডিয়েন্ট মিনিং হইতেছে একসাথে দুইটা কালার, মানে একসাথে দুইটা কালার সর্বনিম্ন, অ্যান্ড সর্বোচ্চ আপনি যত কালার আপনি নিতে পারবেন, সমস্যা নাই। এই স্টপসের মধ্যে যতটা কালার জায়গা হবে সব কালারগুলো আপনি এই জায়গায় নিতে পারবেন। অর্থাৎ এক কথা হইতেছে গ্রাডিয়েন্ট মিনিং হইতেছে আমরা যদি সলিড কালার নিই তাইলে একটা কালার, আর গ্রাডিয়েন্টের মিনিং হইতেছে একসাথে দুইটা কালার সর্বনিম্ন নিতে পারবেন আপনি, মানে দুইটা কালারের মিশ্রণ হয়ে যে কালারটা তৈরি করবে এটা হচ্ছে গ্রাডিয়েন্ট। তো আমরা যদি এই স্টপসের মধ্যে যাই, এই স্টপসের মধ্যে গিয়ে একটা ক্লিক করি তাহলে নিচের দিকে একটা অপশন থাকবো আমরা কালার বক্স। আর কালার বক্সে যাওয়ার পর আমি যদি এই জায়গা থেকে অন্য একটা কালার নেই, দেখেন এই জায়গায় দুইটা কালারের সংমিশ্রণে একটা কালার তৈরি হয়েছে। এখন আমার মনে হইতেছে যে দুইটা স্টপসে দুইটা কালার না, আমার আরও বেশি কালার লাগবে, আমি 3 নম্বর কালারটা নিব। তার মানে আমি এই জায়গায় যে জায়গায় আমার প্রয়োজন আমি ওই জায়গায় এসে একটা ক্লিক করবো। ধরুন আমি মাঝখানে একটা ক্লিক করলাম, দেখেন নতুন আর একটা স্টপস তৈরি হয়ে গেছে। এবার যদি এই জায়গা থেকে আমি একটা কালার দেওয়ার চেষ্টা করি, দেখেন আমি এই কালারটা দিলাম, দেখেন এইটা এরকম আর একটা কালার তৈরি হয়ে গেছে। এবার আমার মনে হইতেছে যে না, আমি আরও একটা কালার দেবো, আমি এই জায়গায় ক্লিক করবো অ্যান্ড দেন আমি এই জায়গা থেকে আরও একটা কালার, ডিফারেন্স একটা কালার নিয়ে নিলাম, ঠিক আছে। এবার আমার মনে হইতেছে না আমি আরও একটা কালার নেবো, তার মানে এই জায়গায় এসে ক্লিক করবো, জাস্ট ক্লিক করছি অ্যান্ড দেন আমি অন্য একটা কালার, আমার মনে হইতেছে এই কালারটা নেওয়া উচিত, আমার এই কালারটা নিয়ে নিলাম। অ্যান্ড আমি যদি এবার ওকে প্রেস করি তাইলে কিন্তু আমার এই পেপারটার কালারটা কিন্তু অন্যরকম হয়ে যাবে, মানে ব্যাকগ্রাউন্ডটা। এবার ওকে প্রেস করলাম, দেখেন এই জায়গায় কী হয়েছে, ব্যাকগ্রাউন্ডের কালার একসাথে 5টা কালার নিয়ে নিছে। আমার মনে হইতেছে যে না, আমার এই যেই কালারটা দিছি এই কালারটা দিছি, এই দুইটা কালার আমি তুলে ফেলবো অ্যান্ড অন্যান্যগুলো থাকবে। তখন আমি ক্লিক করব, ক্লিক করার পর যে কালারটা আপনি মানে রিমুভ করে ফেলবেন ওই কালারের উপর একটা ক্লিক করবেন, ক্লিক করার পর নিচের দিকে ড্র্যাগ করবেন। যখন নিচের দিকে ড্র্যাগ করবেন এই কালারটা এই জায়গা থেকে স্টপস থেকে চলে যাবে। তারপর এই স্টপসটার উপর যখন ক্লিক করবেন নিচে থেকে যখন ড্র্যাগ করবেন তখন আপনার অটোমেটিকলি এইটাও চলে যাবে। তার মানে এই মুহূর্তে আমার 3টা কালার আছে, আমি চাইতেছি এইটাও না থাকলে বেটার, হয়তো নিচের দিকে টান দিলাম তখন দেন চলে গেছে। এবার আমার 2টা কালার আছে, একটা কালার হচ্ছে মানে ডার্ক আপনার এই গ্রিন, অ্যান্ড আরেকটা হইতেছে অ্যান্ড মানে গ্রিনের মধ্যে যেই কম ইয়ের যেটা কালারের ঘনত্ব যেটা, এটা দিলাম। আমরা এই জায়গা থেকে অন্য একটা কালার দিলে বেটার হয়, দ্যাট ইজ গুড। অ্যান্ড বুঝে যাইতেছে না এটা অন্যরকম, হ্যাঁ এবার ঠিক আছে। তো 2টা কালার দিলাম আমরা, একটা হইতেছে গ্রিন অ্যান্ড আরেকটা হইতেছে গ্রিন টাইপের, একটা হালকা টাইপের একটা কালার দিছি। অ্যান্ড এইটা দেওয়ার পর আমাদের কাজকে এখানে শেষ না, এখনও কিন্তু কাজ রয়েছে। গ্রাডিয়েন্ট আমরা বিভিন্ন প্লেসে প্লেসমেন্ট করতে পারবো। একটা আমরা যদি একটা খেয়াল করে দেখি এই জায়গায় একটা অপশন দেখেন, এই অপশনটাকে যদি আপনি এদিক সেদিক করেন তখন এই মিড পয়েন্টটা কিন্তু
এদিকে বেশি যাইবে অথবা ওদিকে বেশি যাইবে। কারণ আপাতত আছে যে এই কালারটার 50% অ্যান্ড এই কালারটা 50% মিলে এই গ্রেডিয়েন্টটা তৈরি করা হয়েছে। আর আমার মনে হইতেছে গ্রিন কালারের মিড পয়েন্ট যেটা আছে এইটার 50% থেকে একটু বাড়াইবো, তখন আমি ডানের দিকে যদি দিয়ে দিই এটাকে, তার মানে এই গ্রিন কালারের পরিমাণটা আরও একটু বেড়ে আসছে। কারণ আমি যদি এরকম দিয়ে দিই তাহলে এরকম চলে আসবে। কারণ আমার মানে এগুলো সবসময় থাকবে কোন জায়গায়, আমার এইটাতে সবসময় থাকবে 50% এরকম, লোকেশন 50তে থাকবে। বাট আমি যদি মনে করি না এইটা আমি এইদিকে বাড়াইবো, তখন আপনি এই জায়গায় থেকে বাড়াইতে পারবেন এটা। তার মানে মিড পয়েন্টে আমরা যখন এইটা রাখবো তখন উভয় কালারটা কী হবে, সমানভাবে এই জায়গায় মানে ডিস্ট্রিবিউট হবে। অ্যান্ড উপরে যেটা আছে অপোজিট লোকেশন, এটা যদি এই দিকে নেই, এইটার সাথে সাথে এইটাও এই দিকে যাইবে, তখন এই যে গ্রিনের কালার, এইটার কালারের পরিমাণ এই জায়গায় মানে জায়গাটা বিস্তৃত হবে। তো এই জায়গাটা আমরা আশা করি এই জিনিসটা বুঝতে পারছি। এইটা ওকে থাকার পর তখন কিন্তু আমরা অটোমেটিকলি সব কিছু ওকে হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা জাস্ট একটা ক্লিক করবো, ওকে ক্লিক করলে কিন্তু এরকম একটা অপশন চলে আসছে। মোটামুটি আমরা এই জায়গায় প্লেসমেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা চাইলে এই যে একটা গ্রেডিয়েন্ট বক্স আমরা নিছি, এই গ্রেডিয়েন্ট বক্সের মধ্যে একটা অপশন দেখেন নিচে থেকে কালার আসছে এবং উপর থেকে কালার আসছে। আমি চাইলে কিন্তু এইটা মাঝখান থেকে কালার নিয়ে আসতে পারি এবং অন্যান্য সিস্টেমে কালার নিয়ে আসতে পারি। এই জন্য স্টাইল, গ্রেডিয়েন্টের নিচে একটা অপশন আছে দেখেন স্টাইলের উপর যখন ক্লিক করবো এই জায়গায় 5টা আমাদের ধরন বাড়াইবে, যেগুলো হইতেছে গ্রেডিয়েন্টের ধরন। লিনিয়ার মানে হইতেছে যে কোনো এক সাইড থেকে আপনার কালারটা আসবে, উপর থেকে আসবে, নিচের থেকে আসবে, বা ডান থেকে বাম থেকে, এই কর্নার থেকে, যে কোনো এক সাইড থেকে আসবে। রেডিয়াল মানে হইতেছে এটা মাঝখান থেকে আসবে, মাঝখান থেকে। দেখেন আমি যদি রেডিয়ালে প্রেস করি তাহলে দেখেন কালারটা একটা মাঝখানে আসছে আর অপরটা ওই পাশে আসছে। তখন এখন এইটা হইতেছে রেডিয়াল, মানে মাঝখান থেকে আপনাদের ধরা হবে। আর যদি আপনি অ্যাঙ্গেল নেন তাহলে অ্যাঙ্গেল নিলে দেখুন এই যে কোনো একটা অ্যাঙ্গেল বরাবর থেকে শুরু হয়েছে, দেখেন যে কোনো একটা অ্যাঙ্গেল বরাবর থেকে শুরু হয়েছে, অ্যান্ড দেন এইটাকে কী করা হয়েছে মানে গ্রেডিয়েন্টের রূপ দেওয়া হয়েছে। তার মানে এইরকম অ্যাঙ্গেলে কাজ করে। অ্যান্ড দেন আমি যদি এই জায়গা থেকে রিফ্লেক্ট দিই তাহলে এটা রিফ্লেকটিভ হবে, উপরে থেকে নিচে লাগবে, যে উপরের একটা সাইড এটা রিফ্লেকশন হয়ে নিচের দিকে আসছে, এরকম গ্রেডিয়েন্ট আমি করবো। অ্যান্ড লাস্টের জিনিসটা হচ্ছে ডায়মন্ড, যদি এটা দিই তাহলে লুক লাইক ডায়মন্ডের মতো লাগবে। অ্যান্ড একটা লাইটিং গ্লো যেভাবে আমরা থাকি এই গ্লোয়ের মতো বুঝে যাইতেছে বিষয়টা। তো সবচেয়ে ভালো উপরের দুইটা, যদি আমি বেশিরভাগই রেকমেন্ড করবো এই দুইটা, উপরের দুইটা ব্যবহার করবেন, এগুলা বেশি চলে। আর অন্যান্যগুলো লাগবে না আপনাদের, রেডিয়াল অথবা লিনিয়ার যে কোনো একটা দুইটা লাগবে আপনাদের। তো আই হোপ এই জিনিসটা বুঝতে পারছেন। এবার মনে করেন নিচে একটা অপশন আছে অ্যাঙ্গেল, অ্যান্ড আমার এই গ্রেডিয়েন্ট যেটা, এই গ্রেডিয়েন্টকে যদি আমি মুভ করাইতে চাই, গ্রিনটা এই জায়গা থেকে আসছে, এইটা এইদিকে যাইবে, এদিকে যাইবে, তখন এই যে একটা অ্যাঙ্গেল আছে ডিগ্রি ওয়াইজ, ওইটাকে আপনি কী করতে পারেন, আপনি নড়াইতে পারেন। দেখেন এইটা গ্রিন এইদিকে গেছে, এইদিকে গেছে, এরকম গেছে, এরকম গেছে। এইটা হইতেছে ম্যানুয়ালি আমরা এমকে চেঞ্জ করি, অ্যান্ড আমরা কাস্টমলি নিজে থেকে ওইটা চেঞ্জ করতে পারবো। একটু পরে আমরা এটা বোঝার চেষ্টা করবো, বুঝতে পারছেন। আর আপনি মনে হইতেছে দেখেন আমি যদি এবার লিনিয়ার রেডিয়ালের মধ্যে আসি তাইলে বৃত্তটা হইতেছে এই জায়গায়, আপনি মনে হইতেছে যে না আমার যে গ্রিনটা ওপর সাইডে থাকতো অ্যান্ড ওই যে হোয়াইটের মতো যেটা এটা যে মাঝখানে থাকতো তাইলে এটা সুন্দর লাগতো। তখন এই যে উপরে একটা অপশন দেখেন রিভার্স, এই রিভার্সের মধ্যে যদি প্রেস করেন তাইলে দেখেন কালারটা কি হয়ে গেছে, অপোজিট হয়ে গেছে। মানে বাইরে যেটা ছিল এটা ভিতরে চলে আসছে, ভিতরটা কি হয়ে গেছে, বাইরে চলে গেছে। এভাবে আমরা পুরো কাজটা আমরা সম্পূর্ণ করতে পারি গ্রেডিয়েন্টের। অ্যান্ড ওকে প্রেস করলে কিন্তু আমাদের গ্রেডিয়েন্টটা এই জায়গায় অ্যাপ্লাই হয়ে গেছে। অ্যান্ড আমি এই লেয়ারটা আমি ডিলিট করে ফেললাম, অ্যান্ড দেন আমি নতুন একটা লেয়ার নিব। অ্যান্ড লেয়ার নেওয়ার পর এই গ্রেডিয়েন্টটা আমরা এই জায়গা থেকে দেখছিলাম, এবার আমরা অন্য জায়গা থেকে দেখবো যেগুলো আমরা নিজে নিজে এই জায়গাতে মেক করতে পারবো। অ্যান্ড দেখেন এই জায়গায় গ্রেডিয়েন্ট বক্স একটা রেডি আছে, অ্যান্ড গ্রেডিয়েন্ট বক্সের মধ্যে প্রেস করলে উপরের দিকে দেখেন গ্রেডিয়েন্টটা চলে আসছে। অ্যান্ড এই যে 5টা টাইপ দেখছিলাম গ্রেডিয়েন্টের, এই হইতেছে 5টা টাইপ। এই দেখেন প্রথমটা লিনিয়ার, তারপরে রেডিয়াল, তারপরে অ্যাঙ্গেল, তারপরে রিফ্লেকশন, অ্যান্ড দেন ডায়মন্ড। অ্যান্ড আমরা এই এরোতে যদি প্রেস করি এই জায়গায় কয়েকটা মানে গ্রেডিয়েন্টের প্রিসেট আমরা দেখতে পারবো। যদি আমরা এই জায়গায় আসি দেখেন অনেকগুলো প্রিসেট মানে এটা বাই ডিফল্টভাবে মেক করে আসছে অ্যাডোবি থেকে। আমরা এই প্রথমটাতে যাইবো, এইগুলো কালারের উপর ডিপেন্ড করে, এগুলো হইতেছে একদম বেসিক্স যেগুলো আছে, এইটা হইতে পারে একটা, এইটা হইতে পারে একটা, একটা হইতে পারে। আমি বেসিকের একটা নিলাম, অ্যান্ড বেসিকের একটা নেওয়ার পর আমার মনে হইতেছে এই মুহূর্তে কোন স্টাইলে আছে, আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে আমি লিনিয়ার স্টাইলে আছি। কারণ আমি লিনিয়ার মানে কি, আমি লিনিয়ার মানে জানি যে কোনো এক সাইড থেকে শুরু হয়ে অপর সাইডে যাইবে, এটা হচ্ছে লিনিয়ার। এবার আমি উপর থেকে টান দিয়ে যদি আমি নিচের দিকে আসি, অবশ্যই আপনার লেয়ার নেওয়া থাকতে হবে, আমার লেয়ার নিয়ে আসে উপর থেকে টান দিয়ে যদি নিচের দিকে আসি তাইলে দেখতে এরকম লাগতেছে। আমি যদি বাম থেকে টান দিয়ে ডান দিকে আসি তাইলে বাম থেকে শুরু হবে, ডানের দিকে যাইবে। আমি যদি কর্নার থেকে শুরু করে এইদিকে আসি তাইলে কর্নার থেকে শুরু করে এইদিকে আসবে। এইটা সুবিধা হইতেছে যে আপনি ওই জায়গায় মানে ডিগ্রির মাধ্যমে ওইটা রোটেট করে দিতেন, কিন্তু এই জায়গায় আপনি ক্লিক করে এরকম রোটেট করে দিতে পারছেন, যেদিকে ইচ্ছা আপনি ওই দিকে কী করতে পারবেন, গ্রেডিয়েন্টটা দিতে পারবেন। এবার গ্রেডিয়েন্টের অপশনটা যদি আমি চেঞ্জ করি, মানে টাইপটা ছিল তোমার লিনিয়ার, এবার যদি আমি রেডিয়ালে নেই, অ্যান্ড দেন আমি এই জায়গা থেকে যদি একটু টান দিই, দেখেন এই জায়গায় টান দিলে এটা মাঝখান থেকে শুরু হয়েছে। অ্যান্ড আমি যদি একদম মাঝখান থেকে শুরু করি এরকম, তাহলে এরকম হইতেছে। আরেকবার, হ্যাঁ এবার হইতেছে। অ্যান্ড সেম পরেরগুলো সেমই, দেখেন ডায়মন্ড আমি দিছি, তারপরে
রিফ্লেকশনের এইটা দিছি আমি, এই দেখেন রিফ্লেকশনারটা দিছি, এরকম সবগুলা কিন্তু কাজ করবে। অ্যান্ড দিন শেষে জিনিসটা হইতেছে এই জায়গা থেকে দেন আর এই জায়গা থেকে দেন, উভয়টা সেম কাজ করবে। তবে এই জায়গায় আরও কিছু প্রিসেট আছে, দেখেন এই জায়গায় ব্লু এর প্রিসেট আছে। ব্লু কালার নিয়ে যতটা গ্রেডিয়েন্ট দেওয়া মানে সবচেয়ে বেশি পরিমাণে ইউজ হয়েছে এগুলো দেওয়া হয়েছে এই জায়গায়। দেখেন এটা যদি আমরা টান দিই তাহলে এরকম হইতেছে, আরও সুন্দর হবে যদি এরকমভাবে আমি টান দিই, দেখেন। অ্যান্ড দেন আরও অনেকগুলো আছে ব্লু কালার নিয়ে, আমি এটা যদি টান দিই তাহলে দেখেন এরকম লাগতেছে। অ্যান্ড আরও যদি আমরা নিচের দিকে যাই, পার্পল নিয়ে আসে, তারপরে কী নিয়ে আসে দেখেন, পিঙ্ক কালার নিয়ে আসে, তারপর হইতেছে রেডস কালার নিয়ে আসে, এরকম অনেক গ্রেডিয়েন্ট এই জায়গায় মেক করা আছে, আপনারা দেখতে পারবেন। অ্যান্ড চাইলে তো আমরা নিজেও তৈরি করতে পারতেছি, এইটা জানি। আমরা এই জায়গায় ক্লিক করবো অ্যান্ড স্টপসটা জাস্ট কালারগুলো চেঞ্জ করবো। ধরেন এই কালারটা আমি দিয়ে দিলাম ইয়েলো কালার, অ্যান্ড দেন এই কালারটা দিয়ে দিলাম আমি হইতেছে আপনার এই পিঙ্ক কালার। এই দুইটা কালারের সংমিশ্রণ এবার যদি আমি টান দিই তাহলে কালার হয়ে যাবে। এটা হইতেছে আমাদের গ্রাডিয়েন্ট। তো আই হোপ এই গ্রাডিয়েন্ট এইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন, একবার প্র্যাকটিস করবেন, আই হোপ এটা চলে আসবেন, ভালোভাবে ভিডিওটা দেখবেন। এবার আমরা একটু ডিফারেন্স কিছু করার চেষ্টা করি। অ্যান্ড এবার গুগলে যাইব আমরা। অ্যান্ড গুগলে যাওয়ার পর এই জায়গা থেকে আমরা সার্চ করলাম, লাইক ধরেন পারফিউমের কোনো একটা বক্স নিয়ে আসি আমরা। ওকে, পারফিউমার বক্সের জন্য আমরা কোথায় চলে আসলাম, এই জায়গায়। অ্যান্ড এই জায়গা থেকে যে কোনো একটা পারফিউমার বক্স আমরা নিব, এবং এটা পিএনজি ছাড়া নিব। অ্যান্ড হাউএভার পিএনজির জন্য আমরা 2-3টা ওয়েবসাইট এগুলো আমরা ব্যবহার করতে পারি। সবচেয়ে মানে ব্যবহৃত একটা ওয়েবসাইট হইতেছে পিএনজি উইং, আরেকটা হইতেছে পিএনজি এক, এই জায়গা থেকে নিতে পারি। এবং গুগল থেকেও আমরা অনেক পিএনজি ছবি নিতে পারি। তবে গুগল থেকে পিএনজি ছবি নেওয়ার জন্য এই জায়গায় জেপিজি অনেক বেশি থাকে, এটা বোঝার জন্য আমরা একটা ট্রিক্স ব্যবহার করতে হবে। দেখেন আমি এই যে ছবি যেটা, এটা যদি নেওয়ার চেষ্টা করি, তবে এইটা যদি নেওয়ার চেষ্টা করি, এটা পিএনজি কিনা আমি বুঝবো কীভাবে? আমরা জানি, একটু আগে আপনাকে দেখাইছিলাম যে এই জায়গায় আমরা যখন গ্রেডিয়েন্ট নেওয়ার চেষ্টা করছিলাম, এই দেখেন গ্রেডিয়েন্ট নেওয়ার চেষ্টা করছিলাম, সরি, আমি এই জায়গায় আসার পরে যখন আমি গ্রেডিয়েন্টটা নেওয়ার চেষ্টা করছিলাম, এই জায়গায় এই যে প্যাটার্ন, এই প্যাটার্ন মানে হইতেছে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, প্যাটার্ন মানে হইতেছে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এই প্যাটার্ন যখন আমরা দেখতে পারবো কোনো ইমেজে, তখন বুঝবো এইটা হইতেছে আমাদের গ্রেডিয়েন্ট, সরি পিএনজি। এই ধরনের পিএনজিগুলো ব্যবহার করার জন্য, এই ধরনের পিএনজিগুলোর কাজ হইতেছে শুধুমাত্র প্রোডাক্টটা থাকবে, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, যেটা আমাদের জন্য হ্যাসেল ফ্রি। অ্যান্ড পিএনজি নেওয়ার জন্য পারফিউম পিএনজি লিখে যদি আমি সার্চ করি, তাহলে আরও সহজ হয়ে যায়, নিচটা আরও বেশি পরিমাণ অথেন্টিক হয়ে যায়। কিন্তু দেখেন একটা বিষয় সতর্ক থাকতে হবে আমাদের, এই যে ছবিটা, এই ছবিটার ব্যাকগ্রাউন্ড কেমন, ওই যে প্যাটার্নের মতো লাগতেছে, কিন্তু এই ছবিটা 90% টাইম এই ছবিটা জেপিজি থাকবে, এটা পিএনজি থাকবে না। কারণ এইতেছে আগ থেকে যদি প্যাটার্ন দেখেন, তাহলে মনে করবেন এই ছবিটা প্যাটার্ন না, সরি পিএনজি না। আমি যদি এটার উপরে যাই, দেখেন এটা কিন্তু পিএনজি না। কীভাবে বুঝবো এটা পিএনজি না? এটাকে ড্র্যাগ করে এই জায়গায় আসেন, এই দেখেন এটার ব্যাকগ্রাউন্ড আছে। যদি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড থাকে, তার মানে মনে রাখবেন কি এই ছবিটা আমাদের পিএনজি না। কিন্তু তাহলে বুঝবেন কোনগুলো পিএনজি। হ্যাঁ, এবার পিএনজিগুলোর সম্ভাবনা থাকবে যেইগুলোর ব্যাকগ্রাউন্ড অথেন্টিক সাদা থাকবে, ব্যাকগ্রাউন্ড সাদা থাকবে, কিন্তু ওইটাকে ক্লিক করার পরে ওইটার ব্যাকগ্রাউন্ড এরকম হয়ে যাবে, এগুলো হইতেছে পিএনজি। দেখেন এটা ব্যাকগ্রাউন্ড সাদা, এটাতে ক্লিক করলাম আমি, ক্লিক করার পর এর ব্যাকগ্রাউন্ডটা দেখেন প্যাটার্ন হয়ে গেছে। আবার দেখাই আপনাকে, এখন ব্যাকগ্রাউন্ড লাগতেছে কি সাদা, এটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন ব্যাকগ্রাউন্ড কি হয়ে গেছে, প্যাটার্ন হয়ে গেছে। চেক করার জন্য জাস্ট এটার উপরে নিয়ে আসেন, সরি, আচ্ছা এটা আসতেছে না, বাট স্টিল এইটা হইতেছে হ্যাঁ, স্টিল এইটা হইতেছে আপনার পিএনজি ছবি। এরকম পেয়ে গেলে আপনি পিএনজি হয়ে যাবে এক্স্যাক্টলি। অ্যান্ড এটাকে আপনার ডাউনলোড করে নিয়ে নিতে পারেন। আমি জাস্ট সেভ করব, অ্যান্ড এইটাকে আমরা ডেস্কটপে রেখে দিব, অ্যান্ড সেভ। হ্যাঁ, অ্যান্ড সেম অন্যান্য জিনিসগুলো দেখেন, আমি আরও নেওয়ার চেষ্টা করতেছি। দেন বলেন এইটা কি, এইটা এই দেন প্যাটার্ন দেখা যাইতেছে, তার মানে 100% এটা জেপিজি। এটা আপনি নিলে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এটাও জেপিজি, তার মানে কি এইটা যেহেতু ব্যাকগ্রাউন্ড সাদা, তার মানে চেক করতে পারি আমরা, ক্লিক করে যদি দেখি ব্যাকগ্রাউন্ড এরকম হয়ে যাইতেছে, তার মানে এটা পিএনজি না, তার মানে হ্যাঁ চেঞ্জ হয়েছে। যদি চেঞ্জ হয় তাইলে এটা পিএনজি, হ্যাঁ ডাউনলোড করতে পারেন। অ্যান্ড আমরা আরও দেখি, দেখেন আমি মনে করতেছি এটার উপর ক্লিক করব, জাস্ট দেখেন ব্যাকগ্রাউন্ড চলে গেছে না, আর এই জায়গায় ব্যাকগ্রাউন্ড না এই জায়গায়, রাইট, তাইলে এটাও হইতেছে আমাদের পিএনজি। এরকম দুইটা ইমেজ আমি নিছি, অ্যান্ড দেখেন পিএনজি সেভ দেওয়ার সময় কিন্তু এরকম পিএনজি লেখা থাকবে যে এটার টাইপটা হইতেছে পিএনজি। অ্যান্ড দেন এরকম আমরা দুইটা ছবি ডাউনলোড করলাম, অ্যান্ড ফটোশপ থেকে এই ছবিগুলো নিয়ে আসার জন্য আমি ডেস্কটপে রাখছিলাম, এইগুলা সেভের সময় ডেস্কটপে রাখছিলাম। অ্যান্ড আপনি যে জায়গায় রাখবেন ওই জায়গা থেকে নিয়ে আসতে পারবেন। আমি জাস্ট ফাইলে যাইব, অ্যান্ড
ওপেন না করে প্লেস এমবেড একটা অপশনস আছে ফাইল থেকে, প্লেস এমবেড এইটাকে প্রেস করব অ্যান্ড দেন ডেস্কটপে আসবো আমরা। ডেস্কটপে আসার পর এই জায়গায় দেখুন দুইটা ইমেজ আছে, দুইটা ইমেজ আমি একটু আগে ডাউনলোড করেছিলাম, এই দুইটা ইমেজকে সিলেক্ট করব, একটা দুইটা, অ্যান্ড একটাকে এই দেখেন এটাতে হইতেছে ওয়াটারমার্ক দেওয়া, এই দেখেন ওয়াটারমার্ক দেওয়া একটা মার্কেট প্লেস থেকে মেবি আমরা ডাউনলোড করেছিলাম, ফ্রি পিক থেকে মেবি, এই জন্য এটা ওয়াটারমার্ক দেওয়া। অ্যান্ড আমরা প্রথমটা নিতেছি না, 2 নম্বরটা নিয়ে নিতেছি, অ্যান্ড যেহেতু এটা ওয়াটারমার্ক ছাড়া, অ্যান্ড জাস্ট প্লেস করবো, দেখেন শুধুমাত্র ইমেজটা আসছে। শুধুমাত্র ইমেজটা আসার পর এই জায়গায় জাস্ট টিকমার্কটা দিবেন অ্যান্ড ইমেজটা এই জায়গায় চলে আসছে। অ্যান্ড এই ইমেজটার মুখে একটু খেয়াল করে দেখতে হবে, এই ইমেজটার উপরে যখন আমি যাইবো এই জায়গায় দেখেন একটা অপশন, এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট, এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। যদি এই ইমেজে কোনো একটা ইমেজ নিয়ে আসেন এই জায়গায়, তাহলে এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট মানে এই ইমেজটাকে এমনভাবে একটা রূপ দেওয়া হয় যে ইমেজটাকে ছোটো বড়ো করেন যাই করেন না কোনো, ইমেজের কোয়ালিটিটা 100% কী থাকবে, রেশিওটা একবারে স্টে থাকবে। বাট এই ছবিটাকে আমরা অন্য কোন, এই ছবিটার উপর যখন কোনো ইফেক্ট দিতে যাইবো আমরা, আই মিন এই ছবিটাকে নিয়ে যখন কাজ করতে যাইবো, তখন এইটাকে রাস্টারাইজ করা লাগবে। এই ছবিটার উপর যখন কাজ করে ডিরেক্টলি ছবিকে যখন কাজ করবো আমরা, তখন এইটাকে রাস্টারাইজ করা লাগবে। আইদার এইটাই রাখলে কোনো সমস্যা নাই। অ্যান্ড রাস্টারাইজ করলে ছবির যেই পিক্সেলসগুলো আছে ওইগুলো অনেক মানে ডিক্রিজ হয়ে যায়, অ্যান্ড এইটা ছোটো বড়ো করলে অনেক প্রবলেম হয়ে যায়। দেখেন আমি যদি এই ছবিটাকে অনেক বড় করার চেষ্টা করি, দেখেন আমি এই ছবিটাকে অনেক বড় করার চেষ্টা করতেছি, দেখেন অনেক বড় করার চেষ্টা করতেছি, দেন স্টিল ছবিটা কিন্তু কী হয়েছে, পারফেক্ট আছে। অ্যান্ড অনেক ছোটো করার চেষ্টা করি, দেখেন আমি যদি ছোটো করি ছবিটা কিন্তু অনেক পারফেক্ট। আর আবার যদি বড় করি, দেখেন ছবিটা কিন্তু একদম পারফেক্ট, দেখেন এন্টার দিয়ে প্রেস করি, একদম পারফেক্ট। কিন্তু এই ছবিটাকে যদি রাস্টারাইজ করতে হয় আমাকে কী করতে হবে, রাস্টারাইজ করার জন্য রাইট বাটন প্রেস করবো অ্যান্ড রাস্টারাইজ লেয়ার। রাস্টারাইজ লেয়ার কেন বলতেছি আমি, এরকম রাখলেই কোনো সমস্যা নেই, বাট কিছু কিছু এই ছবি নিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনাকে এই ছবির উপর কাজ করতে হলে রাস্টারাইজ করা লাগবে মাস্ট। মানে রাস্টারাইজ করতে হলে রাইট বাটন প্রেস করে তারপরে রাস্টারাইজার প্রেস করবেন, অ্যান্ড দেন আপনি এটাকে ছোটো বড়ো করেন। দেখেন আমি এটাকে বড় করার চেষ্টা করতেছি অ্যান্ড এন্টার প্রেস করলাম, ঠিক আছে, মোটামুটি বুঝে যেতেছে। কিন্তু এটাকে আবার ছোটো করেন, ধরেন আমি ছোটো করলাম, দেখছেন। এবার যদি বড় করেন আপনি দেখেন ছবিটা কিন্তু অনেক সময় অনেকগুলো হয়ে গেছে, ছবিটা কিন্তু গুলো হয়েছে। তো এই জিনিসটা হইতেছে রাস্টারাইজের ফলে, যখন ছবিটা বড় করবেন আপনি তখন রাস্টারাইজের ফলে অনেকগুলো হয়ে যাবে, ছবিটা ওর কোয়ালিটিটা মিস করবে, দেখেন আমার গুলো হয়ে গেছে। অ্যান্ড এই জিনিসটা হওয়ার কারণে হইতেছে এই ছবিটা কি নাই, স্মার্ট অবজেক্টে নাই। যখন ছবিটা স্মার্ট অবজেক্টে থাকবে না তখন এইরকম প্রবলেম করবে, অ্যান্ড যেটা আপনার টোটাল ইমেজের কোয়ালিটিটাকে নষ্ট করে ফেলবে। তো এইটা আবার আমরা ঠিক করে ফেলি, কারণ এই পর্যায়ে আছে আমাদের, অ্যান্ড এইটাকে রাইট বাটন প্রেস করে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এরকম করে ফেলতে পারবো। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ছোটো বড়ো করেন, সমস্যা নেই, এবার বড়ো করেন অ্যান্ড ছোটো করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই ইমেজটাকে এবার এই একটা ইমেজ আমার কাছে আছে, অ্যান্ড এই ইমেজটাকে চাইলে আমরা বিভিন্ন ইফেক্টস অ্যাপ্লাই করতে পারি এই জায়গায়। এই জায়গায় সবচেয়ে বড় একটা জিনিস হইতেছে যে প্রোডাক্টটা আপনার নিছেন, এই প্রোডাক্টটার মধ্যে কি থাকতে হবে, এই প্রোডাক্টের কালার ম্যাচ আপনার কাছে থাকতে হবে, এই প্রোডাক্টটার পুরো প্রোডাক্ট নিয়ে যে ডিজাইনটা করতেছেন এই ডিজাইনটার একটা আপনার কাছে থিম থাকতে হবে, অ্যান্ড এমনভাবে সাজাইতে হবে যাতে করে এই ডিজাইনটা দেখার পর মনে হয় যে কারুর যে না এটা আমার রুচির সাথে যাইতেছে। কারণ ডিজাইন হইতেছে সবচেয়ে বড় এবং সবচেয়ে মানে ইফেক্টিভ একটা জিনিস একটা প্রোডাক্টের ক্ষেত্রে। যত সুন্দর করে ডিজাইনটা আপনি উপস্থাপন করবেন তত সুন্দর করে মানুষ এটাকে পড়বে, এটাকে দেখবে, এটাকে কেনার চেষ্টা করবে। প্রোডাক্ট যত ভালো হয় না কেন, যদি আপনার ডিজাইন ভালো না হয় তাহলে মানুষ এটাকে কেনার তো দূরের কথা, চাইবেই না এটার দিকে। এই জন্য ভালোভাবে ডিজাইনটা উপস্থাপন করা একজন গ্রাফিক ডিজাইনারের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জেস, যেটা ওই প্রোডাক্টের মার্কেটিংয়ে হিউজ ইনফ্লুয়েন্স হয়। অ্যান্ড দেখেন আমরা এবার এইটার কালার, এই যে প্রোডাক্টের কালার, এই প্রোডাক্টের কালার আমরা নিজে মেক করতে পারি, অথবা এই জায়গা থেকে প্রোডাক্ট থেকে আমরা পিক আপ করতে পারি। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড আকারে প্রথমে যেটা ছিল ওইটাকে আমরা কী করতে পারি, এটাকে আপাতত ডিলিট দিয়ে আমরা দিতে পারি। অ্যান্ড আমরা নতুন একটা লেয়ার নিতে পারি। ব্যাকগ্রাউন্ডের উপরে আসার পর যখন নতুন লেয়ার নিব তখন উপরের দিকে আসে, মনে রাখবেন। এবার যদি আমি ছবির উপরে যাই অ্যান্ড নতুন একটা লেয়ার নেই, তাহলে ওইটার ওই ছবির উপরে যাবে লেয়ার। এখন দেখেন ক্লিক করছি, উপরে গেছে। তার মানে আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য এই ছবির নিচে একটা লেয়ার লাগবে, এই জন্য ছবির নিচে আমরা নিচে লেয়ারটা, অ্যান্ড এই ছবির নিচে লেয়ারটা নেওয়ার পর এবার যদি আমি এটাকে কালার দেওয়ার চেষ্টা করি,
এটাকে কালার দেওয়ার চেষ্টা করতে হলে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেইটা হইতেছে এই যে একটা দেখেন অপশন আইডোপার টুল, অ্যান্ড আইডোপার টুলের উপরে যদি প্রেস করি আমি আইডোপার টুল, এইটা আইডোপার মানে হইতেছে কালার পিকার। আইডোপার টুলের উপর প্রেস করবো অ্যান্ড আমি যে জায়গায় ক্লিক করবো এই ফন্টে দেখবেন একটা এই যে ফোরগ্রাউন্ডে যে কালারটা সেই কালারটা চেঞ্জ হইতেছে। এই জায়গায় প্রেস করলাম এখানে একটা কালার, এই জায়গায় প্রেস করলাম আরেকটা কালার, এই জায়গায় প্রেস করলাম আরেকটা কালার, এই জায়গায় প্রেস করলাম, দেখেন যেই জায়গায় প্রেস করতেছি ওই কালারটা ওই জায়গায় ওরা পিক করে ফেলতেছে। দ্যাট ইজ ওয়াই আমরা বুঝতে পারতেছি যে আমরা যদি এই জায়গায় আইডোপার টুল নিয়ে যদি কোনো কালারের উপর প্রেস করি তাইলে ওই কালার কোডটা ওই জায়গায় কপি হয়ে যায় অ্যান্ড দেন ওইটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আমরা এই ছবির একদম ডার্ক অংশটা আসবো অ্যান্ড ডার্কে আমি ধরেন এইটা নিব, অথবা আমি এই ইয়ে কালারটা নিলাম, পিঙ্ক কালারটা নিলাম, নেওয়ার পর আই থিঙ্ক এইটার একটা ডার্ক ভার্সন আমরা এই জায়গায় দিয়ে দিতে পারি। একটা ডার্ক ভার্সন ধরেন আমি এই ডার্ক ভার্সনটা দিব অ্যান্ড দেওয়ার পর এই জায়গাতে কালারটা দিয়ে দিতে পারি। তো আমি বিভিন্নভাবে দিতে পারি। এই জায়গাতে একটা রেক্টেঙ্গেল নেওয়ার পর এই জায়গা থেকে লেয়ারের উপর রেখে রেক্টেঙ্গেল নেওয়ার পর এবার যদি কন্ট্রোল অল্টা ব্যাক স্পেস প্রেস করি, আমরা অল্টা যদি ব্যাক স্পেস প্রেস করি তাইলে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসতেছে। অথবা আমরা আরও একভাবে নিতে পারি, এইটা আমরা দেখছিলাম প্রথম ক্লাসে, এই জায়গা থেকে আমরা শেপ নিতে পারি। শেপ নিলে এইটার পেঁচাল নাই, অটোমেটিকলি লেয়ার তৈরি হয়ে যাবে অ্যান্ড সব কিছু অটোমেটিকলি হয়ে যাবে। অ্যান্ড রেক্টেঙ্গেল নেব আমরা, আর এই জায়গা থেকে জাস্ট এই কর্নার থেকে আমরা এই কর্নার পর্যন্ত, সরি এইটা হইতেছে আমাদের এই জায়গায় রেডিয়াস করে দেয়া, রেডিয়াস দেখেন 40 পিক্সেল, এইটাকে 0 করে দিতে হবে আমাদের অবশ্যই। অ্যান্ড আবার সিলেকশন মুভ টুলে দেবো অ্যান্ড আবার এই জায়গায় চলে আসবো অ্যান্ড এই জায়গা থেকে দেখেন এই জায়গা থেকে আমরা এই পর্যন্ত আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম অ্যান্ড এই রেক্টেঙ্গুলের মধ্যে কালারটা কি, যে কালারটা পিক করেছিলাম ওই কালারটা চলে আসছে। অ্যান্ড আমাদের মনে হইতেছে প্রোডাক্টটাকে আর একটু ছোটো করলে বেটার হয়। অ্যান্ড লেয়ার বক্সে আসবো আমরা, অবশ্যই লেয়ার বক্সে আসবো। যদি লেয়ার বক্স আপনি কখনো খুঁজে পান না, চলে যায়, তখন কিবোর্ডের উপরের সারি যেখানে F থেকে F12 পর্যন্ত লেখা আছে ওই জায়গায় F7টা প্রেস করলে অটোমেটিক্যালি লেয়ার বক্সটা উপরে চলে আসবে। অ্যান্ড এই দেখেন আমাদের প্রোডাক্টের মধ্যে ক্লিক করবো অ্যান্ড ক্লিক করার পর কন্ট্রোল T প্রেস করবো, তখন প্রোডাক্টটাকে সিলেক্ট হবে অ্যান্ড একটু ছোটো করলে আমরা এরকম ছোটো করে ফেলতে পারবো। অ্যান্ড প্রোডাক্টটা এই পর্যন্ত রাখলাম। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কী করছি আমরা, ব্যাকগ্রাউন্ড এরকম রাখছি, কিন্তু একটাবার দেখেন আমি যে রেক্টেঙ্গেলটা নিয়েছি এটার পুরো চারিদিকে গিয়েছি একটা রেড বর্ডার চলে আসছে। এই রেড বর্ডারটা চলে আসার কারণ হইতেছে এই জায়গায় অবশ্যই স্টকটা নিছে, ওরা স্টকটা নিছে, এই জন্য স্টকটাকে রিমুভ করার জন্য যে কাজটা করতে হবে আমি জাস্ট এটার উপর ক্লিক করবো অ্যান্ড একটা প্রপার্টিজ সেকশন আছে, দেখেন প্রপার্টিজ সেকশনের উপর প্রেস করবো, দেন এই দেখেন স্টকের উপর আমরা ক্লিক করবো, জাস্ট স্টকের উপর ক্লিক করবো অ্যান্ড দেন এই জায়গায় নানের মধ্যে প্রেস করলে অটোমেটিকলি এই বর্ডারটা চলে যাবে। অ্যান্ড আই হোপ বুঝতে পারছেন আপনি বিষয়টা। এবার আমরা ব্রাশ টুল দিয়ে কিছু কাজ করার চেষ্টা করবো। দেখেন আইডোপারের নিচে একটা টুলস আছে, এটাই হচ্ছে ব্রাশ টুল। ব্রাশের টুলের বিভিন্ন ধরন আছে, তো প্রথম ব্রাশ টুলটাই হইতেছে মেইন ব্রাশ টুল, এটার মাধ্যমে অন্যান্যগুলোর কাজও করা যায়। অ্যান্ড প্রথম ব্রাশ টুলের উপরে যখন আমরা প্রেস করবো আপনার আইকনটা এরকম আসবে, কারণ এইতেছে এই জায়গায় কোনো একটা লেয়ারের মধ্যে আপনাকে যেতে হবে। আমি রেক্টেঙ্গেলের উপর প্রেস করলাম অ্যান্ড নতুন একটা লেয়ার নিয়ে নিব অ্যান্ড দেন দেখেন আমার ব্রাশ টুলটা এরকম হইতেছে। ব্রাশ টুলের স্টাইলগুলো আমরা বিভিন্নভাবে এই জায়গা থেকে মেজার করতে পারি। এই জায়গায় দেখেন আমি ব্রাশ টুলের বিভিন্ন সাইজ আছে, সাইজ ছোটো বড়ো করতে পারবেন অ্যান্ড এই জায়গায় হার্ডনেসটা বাড়াইতে পারবেন, সফটনেস পিছনের দিকে নিলে এটা সফট হবে। অথচ এই জায়গায় আরও কিছু আছে দেখেন, প্রিসেটগুলো রেডি আছে, সফট ব্রাশ নিতে পারবেন, হার্ড ব্রাশ নিতে পারবেন, তারপরে আরও কিছু প্রিসেট রেডি আছে, যে কোনো একটা আপনি নিতে পারবেন, সমস্যা নেই। যদি ম্যানুয়ালি এই জায়গা থেকে চান সমস্যা নেই। অ্যান্ড উপরের দিকে থেকেও আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। অপাসিটি বাড়াইলে এটার অপাসিটি ঘনত্বটা বাড়বে, আর যদি কমান থাকলে এটার অপাসিটি ঘনত্বটা কমবে। ফ্লো বাড়াইলে এই সেম অপাসিটির মতো কাজ করবে, বাট এটাকে আরও একটু সফট করে। অ্যান্ড স্মুথ জিনিসটা 10% এই জায়গায় আছে, আরও স্মুথ করার জন্য আরও বেশি বাড়াইবেন, মানে এটা কতটুকু পরিমাণে জাস্ট করতেছে ব্যাকগ্রাউন্ডের সাথে এই জিনিসটা মেজার করে। তো পুরো জিনিসগুলো এই জায়গা থেকে আমরা ম্যানুয়ালিও সিলেক্ট করতে পারি, অথবা আমরা এই জায়গা থেকে নিজে থেকেও এই জায়গা থেকে কী করতে পারি, ব্রাশ নিয়ে কাজ করতে পারি, অথবা নিজে থেকেও এটা কাজ করতে পারি। কীভাবে দেখেন, একটা ব্রাশ নিব অ্যান্ড কিবোর্ডের মধ্যেই ছোটো বড়ো ব্রাশ করার জন্য এন্টারের বাম দিকে দেখবেন সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড থার্ড ব্র্যাকেট একটা ইয়েতে আছে। তো ধরেন আমরা সেকেন্ড ব্র্যাকেট ধরলাম, তো সেকেন্ড ব্র্যাকেট এইটার এন্ডিং একটা এন্ডিং মানে হইতেছে আমরা লাস্টের এন্ডিংয়ের দিকে যেটা দেয়, এটা যদি প্রেস করেন তাহলে এটা বড় হবে, ব্রাশটা বড় হবে দেখেন। অ্যান্ড যদি অপোজিটেরটা মানে স্টার্টিং সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিংটা যদি প্রেস করি এটা ছোটো হইতেছে, তখন প্রোডাক্টের মতো করে একটা আপনি এইরকম নিলেন। এবার মনে হইতেছে যে না আমার এইটাকে সফট করতে হবে ব্রাশটাকে, ধরুন শিফটে ধরে যদি আমরা উপরের দিকে দেই এটাকে সফটওয়্যার, শিফটে ধরে নিচের দিকে, আচ্ছা অল্টা ধরে যদি উপরের দিকে দেই স্যার তাইলে এটা হইতেছে কি সফটওয়্যার, নিচের দিকে দিলে এই ব্রাশটা হার্ড হয়। দেখেন অল্টা ধরবো অ্যান্ড রাইট বাটন প্রেস করবো আপনার মাউসের, অ্যান্ড উপরের দিকে যদি নেন আপনি তার মানে কি হইতেছে আপনার ব্রাশটা সফট হইতেছে, অ্যান্ড যদি নিচের দিকে নেন তাইলে কি হইতেছে আপনার ব্রাশটা হার্ড হইতেছে। অ্যান্ড এইটা হইতেছে সফট অ্যান্ড হার্ডের অপশনটা। অ্যান্ড ডানের দিকে নিলে এটা বড় হবে অ্যান্ড লেফটের দিকে নিলে এটা ছোটো হবে। যেই কাজগুলো আমি এতক্ষণ করব, তো এই কাজটা যতক্ষণ পর্যন্ত আপনি এটা ছোটো বড় করতেছেন তখন আপনার মাউসে
রাইট বাটন প্রেস করা থাকতে হবে অ্যান্ড কিবোর্ডে অল্টা প্রেস করা থাকতে হবে। মনে রাখবেন অল্টা কিবোর্ডে প্রেস করবেন অ্যান্ড মাউসের রাইট বাটন প্রেস করে এটাকে সফট করতে পারবেন, হার্ড করতে পারবেন, রাইটের দিকে নিতে পারবেন, লেফটের দিকে নিতে পারবেন, আপনার ইচ্ছা মতো ব্রাশটাকে সাজাইতে পারেন। তো আমার মনে হইতেছে আরেকটু ছোটো করবো, এই পর্যন্ত আমার ব্রাশটা ঠিক আছে অ্যান্ড একটু সফট করলে ঠিক আছে, এই পর্যন্ত আমার কাছে লাগতেছে ব্রাশটা আমার পারফেক্ট। অ্যান্ড আরেকটু বড়ো করলে হ্যাঁ এবার আমার কাছে লাগতেছে এই পর্যন্ত পারফেক্ট। অ্যান্ড এই কালারটা কিন্তু এবার যদি আমি কালার দিই, দেখেন এই কালারটা বুঝে যেতেছে না, কিন্তু কালার কিন্তু পড়ছে এই জায়গায়। কীভাবে পড়ছে আমরা বুঝতে পারছি না। আচ্ছা আমি এটার অপোজিটটা একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, এই জায়গায় পড়ছে কিন্তু কালার বুঝতেছি না কীভাবে আমরা কালার পড়তেছি না, কারণ হইতেছে এই যে কালারটা, এই যে ব্রাশের কালার এইটা নিবে কিন্তু এই ফোরগ্রাউন্ডের কালারটা, কিন্তু ফোরগ্রাউন্ডের কালার অলরেডি তো দেওয়া আছে ব্যাকগ্রাউন্ডে। অ্যান্ড আমরা যদি লেয়ার বক্সের দিকে তাকাই দেখেন আমার লেয়ার বক্সে কিন্তু কালারটা পড়ছে, কিন্তু এই জায়গায় দেখা যাইতেছে না, সেম কালার হয়। এবার যদি আমরা আইডোপার টুল নেই, আইডোপার টুল নেওয়ার পর এই জাস্ট এই কালারটা নেই, এই জায়গায় কালারটা চলে আসছে। অ্যান্ড দেন আমরা যদি এবার ব্রাশ টুল দিই, জাস্ট একটা ক্লিক করি এই জায়গায়, দেখেন একটা ক্লিক করি, তাইলে দেখেন একটা ব্যাকগ্রাউন্ডের শেডও চলে আসছে। হাউ ইট ইজ পসিবল? হ্যাঁ, এটা পসিবল হইতেছে একটা গ্রাডিয়েন্টের মতো একটু কালার, একটু আগে যে কালারটা আমরা গ্রাডিয়েন্ট করছিলাম সেম কালারটা এই জায়গায় আমরা এরকম দিয়ে দিতেছি। অ্যান্ড সবচেয়ে ইফেক্টিভ বিষয়টা হইতেছে আপনি লেয়ার সুন্দরভাবে মেনটেন করবেন অ্যান্ড ব্রাশ টুল দিয়ে অনেক ভালো ভালো কাজ আপনি করে ফেলতে পারবেন। দেখেন এটার যদি আমরা আরেকটু চাই, যদি একটু মানে অপোসিটিটা আরেকটু আরেকটু বাড়ার জন্য আরেকটা ক্লিক করলেই জাস্ট এনাফ। দেখেন আরেকটা ক্লিক করছে, এটা এনাফ হয়ে গেছে। অ্যান্ড আমার মনে হইতেছে এবার যে প্রোডাক্টটাকে কী করবো, আমরা প্রোডাক্টটাকে একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো। অ্যান্ড প্রোডাক্টটাকে লাগবে যে এই জায়গায় রাখা আছে প্রোডাক্টটা এরকম, মানে শেডো একটু নিচের দিকে অ্যাপ্লাই করলে বেটার হয়। তখন আপনি চাইলে নতুন আরেকটা লেয়ার নিব। এখন প্রশ্ন হইতেছে ভাই কেন আমরা বারবার লেয়ার এই জায়গায় নিব? লেয়ার আমরা এই জায়গায় বারবার নেওয়ার কারণ হইতেছে, যদি আমরা বারবার এই জায়গায় লেয়ার নেই তাইলে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হইতেছে যদি কোনো সময় কোনো অংশ ধরেন আমি এই যে ইফেক্ট যেটা দিচ্ছি এটা অফ করার চেষ্টা করবো, তখন আপনি জাস্ট এই জায়গায় এই অফটা করে ফেললে অটোমেটিকলি চলে যেতে। তার মানে কাস্টমলি এইগুলোকে ম্যানেজ করার জন্য আমরা বারবার আলাদা আলাদা লেয়ার নিচ্ছি। আর এটা ফটোশপে অনেক ইফেক্টিভ আপনার জন্য। এই অভ্যাসটা যখন গড়ে তুলবেন, লেয়ার নেওয়ার অভ্যাসটা, তখন আপনার ফটোশপ জার্নিটা অনেক সহজ হয়ে যাবে। আইদার এই ফটোশপের মধ্যে অনেক কাজ করার পরে দেখবেন সবগুলো এক লেয়ারে, তখন আপনি আর কাস্টমলি ওইগুলো চেঞ্জ করতে পারবেন না, যেটা আপনার হার্মফুল হয়ে যাবে আপনার ক্ষেত্রে। অ্যান্ড আমরা ব্রাশ টুল আবার নিব। অ্যান্ড ব্রাশ টুলে নেওয়ার পর যেহেতু শেডোর জন্য আমরা একটু ব্ল্যাক কালারের দিকে যাইব, আমরা লাইক ব্ল্যাক কালার এইটা নিব। অ্যান্ড এটাকে আমরা একটু ছোটো করার চেষ্টা করব। অ্যান্ড এটাকে আমরা এরকম রাখবো। ওকে, অ্যান্ড দেন আমাদের যে কাজটা করতে হবে, আমরা জাস্ট এটার উপরে চলে যাইব। অ্যান্ড চলে যাওয়ার পর এই যে একটা অপশনস দেখেন, এই যে একটা অপশন উপরের থেকে, এই দেখেন উপরের দিক থেকে যদি আমরা এরকম করি, এই দেখেন এটা গোল ছিল। অ্যান্ড এটাকে কী করে ফেলছি আমরা, এটাকে এরকম করে ফেলছি। অ্যান্ড সেম জিনিসটা এরকম করে ফেলছি। দেখেন এটা গোল ছিল, এরকম করে ফেলছি। এই দেখেন এটা গোল ছিল। অ্যান্ড আমরা জাস্ট এই জায়গায় দেখুন দুইটা অপশন ছিল, এইটার বলের বৃত্তর মতো ছিল, এটাকে এইরকম করে ফেলছি। দেখেন এইরকম হয়ে গেছে। আমরা যদি আবার ব্যাকে আসি অ্যান্ড আবার যদি আমি ব্রাশ টুলের মধ্যে যাই অ্যান্ড এটাকে যদি আমরা একদম পারফেক্ট করি, এটাকে গোল করি শিফটে ধরে, এটা এই পর্যন্ত ছিল। এই ব্রাশটাকে আমাদের এরকম চাপটাই দিতে হবে। গোল ছিল আমাদের ব্রাশটা, এবার এটাকে চাপটাই দিতে হবে আমাদের। হ্যাঁ, ব্রাশ টুলে যাইব আমরা অ্যান্ড যাওয়ার পর এটাকে চাপটাই দিব উপর থেকে, এটা নিচের দিকে এইরকম চলে আসবেন। অল্টা ধরে প্রেস করলে হয়, না করলেও সমস্যা নেই। এরকম করলে দেখেন ব্রাশটা আমাদের চ্যাপটাই গেছে। এরকম চ্যাপটাইতে হবে ব্রাশটা। অ্যান্ড এই ব্রাশটা এরকম চ্যাপটাইতে, এরকম চাইলে এই জায়গা থেকেও চ্যাপটাইতে পারবেন। আবার যদি ব্রাশ টুলটা নেওয়ার পর যদি এই জায়গায় একটু ছোটো করি, আমি বেশি বড় হয়ে গেছে, ছোটো করি আর রাইট বাটন প্রেস করি, তাইলে ব্রাশের এই অপশনটা চলে আসবে। অ্যান্ড দেন এই জায়গা থেকে এরকম উপর থেকে হালকা নিচে থেকে এরকম চ্যাপটাইয়ে দিবেন আপনি। অ্যান্ড আপনার প্রয়োজন মতো এরকম হালকার উপর চ্যাপটাই দিব, আমরা এই পর্যন্ত রাখবো। অ্যান্ড দেন আমরা জাস্ট এটাকে সিলেকশন টুলে গেলে এটা অটোমেটিক অফ হয়ে যাবে, মুভ টুলে গেলে। অ্যান্ড দেন আবার ব্রাশ টুলটা নিব। অ্যান্ড নেওয়ার পর এই জায়গা থেকে জাস্ট একটা ক্লিক করবো। দেখেন এরকম একটা ইয়ে আইছে আপনার ব্যাকগ্রাউন্ডে। আর একটু বেশি হইলে বেটার হয়। অ্যান্ড এর জন্য অপাসিটিটা আমাদের বাড়াইতে হবে। অ্যান্ড অপাসিটি কত আছে আমাদের 68, এটাকে আমরা এরকম করে দিই। অ্যান্ড ফ্লোটাকে আরেকটু বাড়াইতে হবে আপনাকে অবশ্যই। হ্যাঁ, এবার ঠিক আছে। এবারে ক্লিক করলাম, এই দেখুন একটু বেশি শেডো আসছে। হ্যাঁ, 2-3টা ক্লিক করলে আরও বেশি শেডো আসবে। তো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে দিব। এবার আমি অল্টা ধরে এটাকে একটু হার্ড করব ব্রাশটাকে। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, আরেকটা ক্লিক করি, ঠিক আছে। এবার মনে হইতেছে যে আপনারটা এরকম ঠিক আছে, সায়ের মতো প্রসেস। আপনি যদি এটাকে ডিরেক্ট করতে চান, দেখেন এই লেয়ারটা যে লেয়ারে আপনি শেডো দিচ্ছেন, এই লেয়ারের উপর চলে আসবেন, কন্ট্রোল টি দিয়ে এটাকে ডিরেক্ট করতে পারবেন। ধরেন ডানের দিকে বামের দিকে এরকম দিতে পারবেন। আমার মনে হইতেছে যেদিকে ছিল ওইদিকে বেস্ট। এটা একটু অ্যাডজাস্ট করে ফেললেই এনাফ হয়ে যায়। হ্যাঁ, এন্টার দিয়ে দিব আমরা। দেখেন এটার একটা
শেডো এদিকে পড়তেছে, এইটার শেডো এদিকে পড়তেছে। এরকম শেডো অ্যাপ্লাই করতে পারবেন। আরও অনেক ভাবে আপনি শেডোগুলো এইদিকে দিতে পারেন। ধরেন আমি এই জায়গা থেকে একটা এটাকে এরকম এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল টি দিব অ্যান্ড এটাকে এরকম একটু এরকম করে দিতেছি। আচ্ছা, এইটাকে এটার উপর প্রেস করব অ্যান্ড এইটার উপর প্রেস করব, শিফটে ধরে উভয়টাকে সিলেক্ট করব, ডানের দিকে নিয়ে আসলাম। সরি, এটা শ্যাডোটা চলে আসছে। শ্যাডো লেয়ারের উপর চলে যাব অ্যান্ড এই লেয়ারের উপর শিফটে ধরে প্রেস করব, উভয়টা সিলেক্ট হয়ে যাবে অ্যান্ড কন্ট্রোল ধরে এই মাঝখানে যে লেয়ারটা সেটাকে আমি রিমুভ করে ফেলবো, মানে সরিয়ে ফেলবো অ্যান্ড পরের লেয়ারটা নিয়ে আসবো, এদিকে সরিয়ে দিলাম আমরা। দেন এই জায়গায় কিন্তু আমরা চাইলে কিন্তু শেডোটা অ্যাপ্লাই করতে পারি। এই জায়গায় সেমভাবে শেডোটা অ্যাপ্লাই করতে পারি। আমরা ব্রাশ টুলে যাইবো অ্যান্ড জাস্ট শেডো লেয়ারের উপর গিয়ে আরেকটা লেয়ার তৈরি করে ফেলবো শেডোর জন্য। জাস্ট এরকম একটা ক্লিক করবো, এরকম চলে আসছে দেখেন। অ্যান্ড আপনি চাইলে এটার অপাসিটিও কমাইতে পারবেন যদি ম্যাচ করার জন্য। জাস্ট শেডো লেয়ারের নিচেরটাতে চলে যাবেন অ্যান্ড এই জায়গায় চাইলে অপাসিটিটা হালকা একটু কমায় দিতে পারবেন। হ্যাঁ, অ্যাডজাস্ট অ্যান্ড এটাকে অপোজিট নর্মাল থেকে মাল্টিপ্লাই করে দিতে পারেন অ্যান্ড দেন আউটাকেও নর্মাল থেকে মাল্টিপ্লাই করে দিতে পারেন, তখন শেডোটা অ্যাডজাস্ট প্রপারভাবে হবে। এভাবে আপনি শেডোগুলো অ্যাপ্লাই করে ফেলতে পারেন এই জায়গায় সহজে। অ্যান্ড সেকেন্ড প্রোডাক্টটাকে আমরা রিমুভ করে ফেলতেছি। মনে রাখবেন ব্যাকের দিকে যাওয়ার জন্য কন্ট্রোল জেড প্রেস করলে ফটোশপে এটা কাজ করবে। কন্ট্রোল জেড প্রেস করলে এটা ফটোশপে কাজ করবে। ব্যাকে চলে আসছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের রাইট প্লেস। অ্যান্ড এই জায়গা থেকে চাইলে আপনি টেক্সট এড করতে পারেন। টেক্সট এড করার জন্য এই যে একটা টি, এটা হচ্ছে টাইপ টুল অ্যান্ড এটার উপর প্রেস করলে এই জায়গায় টাইপ টুলটা চলে আসতেছেন। জাস্ট এই জায়গায় ক্লিক করবেন, আপনি একটা ক্লিক করলে লেখাটা চলে আসতে পারতেছে। অ্যান্ড এই জায়গায় জাস্ট আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে ফেলবেন। অবশ্যই এই ব্যাকগ্রাউন্ডে একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড, এই ডার্ক ব্যাকগ্রাউন্ডের জন্য যেই আমরা ফন্ট যেটা নিব এটা হইতেছে ফন্টের কালার যেটা নেব এটা হইতেছে একটা হোয়াইট ফন্টের কালার নিতে হবে। যদি আপনি ডার্ক ব্যাকগ্রাউন্ডের সাথে হোয়াইট ফন্টের কালারটা নিতে পারেন তাইলে এটা আপনাকে প্রপারভাবে কালারাইজ করতে সাহায্য করবে। আর যদি ডার্ক ব্যাকগ্রাউন্ডের সাথে এবার যেন ব্ল্যাক কালারটা নিতাম, তার মানে ব্যাকগ্রাউন্ডও ডার্ক অ্যান্ড আমাদের ফন্টটাও ডার্ক, অত বেশি বাসবে না। এজন্য যেই ডার্ক ব্যাকগ্রাউন্ডের সাথে আমরা কাজ করব তখনই আমরা লাইট ব্যাকগ্রাউন্ড নিব, লাইট ফন্ট নিব অ্যান্ড যেই মুহূর্তে লাইট ব্যাকগ্রাউন্ডের সাথে আমরা কাজ করব তখন ডার্ক ফন্টটা নেওয়ার চেষ্টা করবো। এবং সবসময় কন্ট্রাস্টটা রাখার চেষ্টা করবেন, দেখবেন আপনার ডিজাইনের অবশ্যই ডিজাইনটা ভালো হবে। ডিজাইন প্রিন্সিপালের মধ্যেও আছে যে কন্ট্রাস্টটা আমরা অবশ্যই মেনটেন করতে হবে। এবার এই জায়গায় লরেম ইবজাম অটোমেটিকলি এটা লেখা আসবে, এটাকে দুইটা ক্লিক করবো আমরা একসাথে, দুইটা ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা এই জায়গায় থেকে একটা প্রোডাক্টের নাম লিখব। ধরেন এই প্রোডাক্টের নাম হইতেছে, আমরা শুধুমাত্র লিখলাম পারফিউম। আচ্ছা, এটাকে বড় হাতের লেখার জন্য শিফটে ধরে আমাদের লিখতে হবে, অথবা ক্যাপস লক অন করে ফেললে অটোমেটিক হয়ে যাবে। আমরা ক্যাপস লকের উপর ক্লিক করে ফেলবো। এইটা আপনার কিবোর্ডের বাটনে আছে ক্যাপস লক। তারপরে আমরা যদি এবার লেখার চেষ্টা করি তাইলে দেখেন পারফিউমটা লিখছি আমরা। অ্যান্ড এই পারফিউমের ফন্টটা কি, ফন্টটা হইতেছে বাই ডিফল্ট একটা ফন্ট। হাউএভার পারফিউম লেখাটা দেখেন লেয়ারটা একবার নিচে চলে আসছে, এই লেয়ারের নিচেই দেখেন এটা হইতেছে শ্যাডো লেয়ার। একটু আগে যেটা আমরা ব্রাশ দিয়ে দিয়েছিলাম এটার উপরে নিতে হবে আমাদের পারফিউম লেয়ারটা। দেখেন পারফিউমটাকে সিলেক্ট করে সবার উপরে নিয়ে আসবো, নয়তো এটাকে সিলেক্ট করতে প্রবলেম হবে আমাদের। এবার আমরা মুভ টুলে চলে যাবো অ্যান্ড এটাকে মাঝখানে নিয়ে আসবেন। দেখেন পারফিউম যে লেখাটা লিখছি ওই লেখাটার ফন্টটা কিন্তু একটা বাই ডিফল্ট ফন্ট, এটা মাইরিয়াত প্রো একটা ফন্ট। এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ট্রোল টি যদি প্রেস করি কিবোর্ড থেকে তাইলে একটা ক্যারেক্টার প্যানেল ওপেন আসবে। দেখেন ক্যারেক্টার প্যানেলটা এই জায়গায় আছে, সরি রোবট ফন্ট। এই ফন্টটাকে আমরা এইরকম রাখতে পারি অথবা বিভিন্ন স্টাইলিশ ফন্ট দিতে পারি। মনে রাখবেন আপনার ডিজাইনের কোয়ালিটির জন্য, ডিজাইন মানে আই ক্যাচি করার জন্য ফন্ট অনেক বেশি একটা ইম্পর্টেন্স, কালার তারপরে ফন্ট অনেক বেশি ইম্পর্টেন্স। এগুলো এই কালার যদি আপনি ফন্টের মধ্যে দিতে না পারেন, তারপরে ফন্টের স্টাইলটা যদি প্রপারভাবে না দিতে পারেন, এই ডিজাইনটা কখনো আপনার আই ক্যাচি হবে না। ধরুন আমি এই স্টাইলটা দিয়ে দিলাম, এটা কি হইতেছে, এটা ম্যাচ করতেছে না। তার মানে সুন্দর একটা ফন্ট আপনি দেখে ভালো একটা ফন্ট দিয়ে দিতে পারেন। আমার এই জায়গায় আপাতত অ্যান্টন একটা লেখা আছে, ফন্ট আছে আরেকটা বেবাজ নিউ আউটও দিয়ে দিতে পারি আমরা, বেবাজটা দিয়ে দিলাম আপাতত। দেখেন বেবাজ একটা ফন্ট, ওই ফন্টটা আমরা এই জায়গায় অ্যাপ্লাই করে ফেললাম। অ্যান্ড ফন্টের বক্সও যখন আমরা চলে আসছি একটা দেখাই দিই। এই দেখেন ফন্টের, ধরেন এই ফন্টটা আপনি ইনক্রিজ করার চেষ্টা করতেছেন, বড় করবেন ফন্ট। এই জায়গায় দেখেন 29.17 পিটি, এটাকে যদি আমরা বাড়াই এটাকে সিলেক্ট করব অ্যান্ড কিবোর্ডের মধ্যে যে চারটা এরো আছে উপরে নিচে, উপরের এরোটা প্রেস করলে এইটাই দেখেন ফন্টটা কিন্তু বাড়বে। সরি, আমরা ফন্টটা সিলেক্ট করা হয় না, এই ফন্টটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। ফন্টটাকে সিলেক্ট করব আমরা অ্যান্ড দেন আমরা এই দেখেন এবার যদি আমরা এটাকে পিটিটাকে বাড়াই, দেখেন ফন্টটা বড় হইতেছে। দেখছেন ফন্টটা কি হইতেছে, বড় হইতেছে। ডানের জিনিসটা হইতেছে যখন একসাথে দুইটা লেখা লিখবেন, একসাথে দুইটা লেয়ারে কাজ করবেন। ধরেন এই জায়গায় আমরা আরেকটা লেখা লিখলাম, ধরেন
বেস্ট লেখাটা লিখলাম, এই দুইটা লেখার জন্য সিলেক্ট করব। এই দুইটা লেখার মাঝখানে দেখেন একটা গ্যাপ আছে, এটা হইতেছি মানে লিডিং স্পেসিং যেটা আছে এইটা, এই লিডিং ভ্যালুটা আপনি কি করবেন, বাড়াইয়া দিবেন। যখন এই দেখেন লিডিং ভ্যালুটা যখন আমরা একটা জুম আউট করে ফেলি, সমস্যা নেই, এই লিডিং ভ্যালুটা যখন আমরা বাড়াইবো তখন উভয় লেখার মাঝখানে যে দূরত্বটা যেটা আছে এটা বৃদ্ধি পাইতেছে। এটা যখন দুইটা লাইন আমরা লিখবো এর সাথে তখন এইটা কাজ করবে। অ্যান্ড দেন আমরা এটাকে কেটে ফেললাম, নিচেরটাকে কেটে ফেললাম, ধরেন নিচেরটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে একটা অপশন আছে দেখেন, এই এর নিচেরটাই বিয়ে, মানে এটা হইতেছে ট্র্যাকিং ভ্যালু। এই ট্র্যাকিং ভ্যালুটা যে আমরা ডানের দিকে এটাকে নেই, তাইলে দেখেন ফন্টের মাঝখানের কি হইতেছে, একটা ফন্ট থেকে আরেকটা ফন্টের মাঝখানের দূরত্বটা কি হইতেছে, বৃদ্ধি পাইতেছে। অ্যান্ড পরবর্তী যেইটা আছে, ধরেন আমরা এটাকে আবার 0 করে ফেললাম। ওকে, অ্যান্ড পরবর্তী যে দুইটা আছে, এটা হইতেছে, একটা হইতেছে স্কেলিং হয়, এটা উপর থেকে নিচের দিকে দেখেন, যদি আমরা এরকম টানি লাগতেছে যেন কেউ একজন টেনে ফন্টটার রেশিওটা নষ্ট করে দিছে। এই স্টাইলগুলো কখনোই অ্যাপ্লাই করবেন না, কারণ এটা জঘন্য একটা স্টাইল অ্যান্ড আপনার কোয়ালিটির উপর প্রশ্ন চলে আসবে এরকম করলে। ফন্টের টোটাল মেজারমেন্টটা নষ্ট করে ফেলছেন আপনি। অ্যান্ড এইটাকে সবসময় 100% আপনারা রাখবেন। অ্যান্ড দেন এইটা হইতেছে অপোজিট সাইড, ডানের দিকে কেউ একজন টেনে এইগুলোকে চ্যাপটা করে দিছে এরকম, 100% এগুলোকে রাখবেন সবসময়। অ্যান্ড আইদার আপনি এইটাকে অনেক ফেরায় পড়বেন। অ্যান্ড আপনি ধরেন ছোটো হাতের বড়ো হাতের ফন্ট নিয়ে প্রবলেমে আছেন, তো যখন ধরেন আপনি ছোটো হাতের ফন্ট লিখে ফেলছেন, আমি এই জায়গায় যদি ছোটো হাতের লিখে আমরা ধরেন এইটা বেস্ট এরকম ছোটো হাতের লিখে ফেলছি, সরি এটা ক্যাপসলক, মানে এই ফন্টটা হবে না, অন্য একটা ফন্ট রোবটও দিয়ে আমি দেখাই। এবার যদি আমি এরকম বেস্ট লেখাটা লিখে দেখেন, ছোটো হাতের ফন্ট এটা লিখে ফেলছি আমরা, আচ্ছা এটা চ্যাপটাই গেছে। ওকে, ছোটো হাতের ফন্ট আমরা লিখছি। ওকে, আমরা এইটা ছোটো হাতের ফন্ট আছে, এবং আমি চাইতেছি এটা বড় হাতের ফন্ট হবে, সবগুলো ছোটো হাতের হয়ে গেছে, আমি চাইতেছি সবগুলো বড় হাতের হবে। নিচের দিকে আসবেন, এই দেখেন এই জায়গায় ক্যাপসলকগুলো অপশন আছে, আপনি 3 নম্বর অপশনটার উপর প্রেস করবেন, সব মানে অক্ষরগুলো বড় হাতের হয়ে যাবে। তারপরটা হইতেছে যদিও বড় হাতে থাকবে, তার প্রথম অক্ষরটা একটু বড় থাকবে, এগুলো মানে মেজারমেন্টে ছোটো থাকবে, এই দেখেন এইরকম প্রথম অক্ষরটা একটু বড় থাকবে, মেজারমেন্টে ছোটো থাকবে। দেন আরেকটা ক্লিক করলে কি হয়ে যাবে, সবগুলো ছোটো হাতের হয়ে যাবে। অ্যান্ড দেন আবার প্রেস করেন, আবার বড় হাতে হয়ে যাবে, এই জায়গায় গিয়ে ক্লিক করেন, আবার দুইটা ক্লিক করেন, আবার ছোটো হাতের হয়ে যাবে। অ্যান্ড এইগুলো দিয়ে আপনি ফন্টটা কী করতে পারবেন, ওভাররাইট করতে পারবেন, তারপরে নিচে আন্ডারলাইন দিতে পারবেন, তারপরে এগুলো দিয়ে স্কোয়ার, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট যেগুলো আছে ওগুলো অ্যাপ্লাই করতে পারবেন। যাই হোক, এগুলো আমাদের তত বেশি লাগবে না। তো পারফিউম লেখাটাকে লিখবেন, লেখার পর আমরা কখনো এইরকম টান দিব না। দেখেন মনে হইতে যে পারফিউম লেখাটাকে আমি বড় করবো, তখন এই জায়গা থেকে মেজারমেন্ট দিয়ে বড় করতে পারবেন আপনি। অবশ্যই পারফিউম লেখাটাকে সিলেক্ট করে এই ধরনের সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই জায়গা থেকে সিলেক্ট বড় করতে পারবেন, এবং উপর দিকে দেখেন পিটি একটা অপশন চলে আসছে 33, এটাকে বৃদ্ধি করলেও এটা বড় হবে। তবে কখনো এরকম টান দিয়ে আপনি বড় করতে চাইবেন না। ধরেন আমি এই ফোনটাকে মানে বড় করবো, তখন এটাকে সিলেক্ট করবেন, এটার উপর ক্লিক করবেন, দেন Ctrl+T প্রেস করবেন। Ctrl+T প্রেস করার পরে যে কোনো একটা কর্নারে আসবেন, এন্ড শিফটে ধরে যদি আপনি প্রেস করেন, এরকম শিফটে ধরে যদি প্রেস করেন, আপনি চাইলে একসাথে ছোটো বড় হইবে। বুঝতে পারছেন বিষয়টা? আপনি কখনো শিফট ছাড়া এরকম টানতে যাইবেন না, দেখুন রেশিওটা নষ্ট হয়ে যাবে, এটা আপনার পুরো ডিজাইনটাকে নষ্ট করে ফেলবে। আমরা এটা ক্রস করলাম। আপনি যদি শিফটে ধরে প্রেস করেন, শিফটে ধরে বাই ডিফল্টভাবে যদি থাকে আপনার প্রত্যেকটা সেটিং, আর শিফটে ধরে টান দেন যদি, তাইলে এটা সুন্দরভাবে রেশিও মেনটেন হয়ে যাবে। কিন্তু অনেক সময় আপনি দেখবেন, একটু আগে আমি যেভাবে দেখাইছি, যদি আমি শিফট ব্যতীত এরকম টান দিই, দেখেন আমি যদি শিফট ব্যতীত টান দিই এরকম হইতেছে। অনেক সময় আপনি শিফটে টান দিলে এরকম হবে, এমনি রেশিওটা নষ্ট হয়ে যাবে। কিন্তু শিফট ব্যতীত টান দিলে আপনার খুব সুন্দর হয়ে যাবে। এটা কী জন্য হয় দেখেন, আমি Ctrl+T দিয়ে প্রেস করছি, এই দেখেন একটা অপশনস দেখছেন, একটা অপশনস লিঙ্ক মেনটেন অ্যাসপেক্ট রেশিও, এইটা যদি টিকমার্ক থাকে তাহলে আপনার শিফট ছাড়া অটোমেটিকলি এইটা রেশিওটা মেনটেন করবে। দেখেন অটোমেটিক, আমি শিফটে ধরা নাই, এখন অটোমেটিক রেশিওটা মেনটেন করতেছে। আর যদি আমি শিফট ধরি তাহলে অপোজিট সাইডেরটা হয়ে যাবে, রেশিওটা নষ্ট করে ফেলবে। দেখবেন শিফট ধরছি, এবার দেখেন রেশিওটা নষ্ট হয়ে গেছে। তার মানে এইটা খেয়াল রাখতে হবে, যদি এইটা টিকমার্ক থাকে মানে লিঙ্ক থাকে, এইটা মানে মেনটেন্স করবে অটোমেটিকলি তারা, তার মানে কি করতে হবে আপনাকে, তখন আর শিফটে ধরা লাগবে না, অটোমেটিক হবে। আর যদি চান না এটাকে অফ করে রাখি, এটাকে সবসময় অফ করে রাখবেন, আর অভ্যাস করবেন যে শিফটে প্রেস করে রেশিওটাকে মেনটেন করার, কারণ শিফটে প্রেস করে রেশিও মেনটেন প্রত্যেকটা জায়গায় আপনার ব্যবহার করা লাগবে। অ্যান্ড শিফটে ধরে ওইটাও আমরা মেজারমেন্টের মধ্যে রেখে দিতে পারি। তাহলে পারফিউম ওই জায়গায় লিখে ফেলছি আমরা। অ্যান্ড আপনি চাইলে নিচে আরও অনেক কিছু লিখে দিতে পারেন ছোটো ছোটো করে, আমরা আর কিছু তেমন কিছু লিখলাম না, জাস্ট এমনি লিখে ফেললাম। ওকে, আমি এই জায়গায় এক্সপেন্সিভ প্রোডাক্ট লিখে ফেললাম। এইটার ফন্ট চাইলে আমি একটু চেঞ্জ করে ফেলতে পারি, লাইক এইটার ফন্ট আমি দিয়ে দিতে পারি, ধরেন পপিন্স একটা ফন্ট আছে, এই ফন্টের মধ্যে রেখে দিতে পারি এটাকে।
অ্যান্ড বোল্ড ইটালিক, মিডিয়াম ইটালিক এরকম রেখে দিতে পারি আমি। সেমি বোল্ড ইটালিক সমস্যা নেই, এটা থাকুক। এটাকে একটু বড় হাতের করে ফেললাম আমরা, অ্যান্ড এটাকে যদি ছোটো করি, ধরেন এটাকে 20 দিয়ে দিলাম আমি, কেমন হয়? হ্যাঁ, আরও ছোটো করলে সমস্যা নেই। আচ্ছা, এটাকে শিফটে ধরে আমরা ছোটো করে ফেলতে পারি। হ্যাঁ, এবার আমরা এই প্রোডাক্টের নিচে নিয়ে আসতে পারি, অ্যান্ড দেন আরেকটু আমরা পারফেক্টলি এটাকে ম্যাচ করে ফেলতে পারি। হ্যাঁ, এই পর্যন্ত আমরা এই প্রোডাক্টটা রেখে দিতে পারি। অ্যান্ড এইটার কালার কিন্তু আমরা যেহেতু লাইট, তাইলে এই কালারটাকে আমরা একটু চেঞ্জ করে ফেলতে পারি। চাইলে আমরা এই কালার দিলে কেমন হয়? এটা ম্যাচ করবে না, ইয়েলো দিতে পারেন, এরকম রাখতে পারেন, সমস্যা নেই। সাদাটাই ঠিক আছে, একটু একটু সাদার কালারটা এরকম করে দিতে পারেন। আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি, অ্যান্ড এই ফন্টটাকে আরও একটা জিনিস করে ফেললে আমরা মোটামুটি শেষ করে ফেলতে পারবো। দেন আমরা চাইলে এই ফন্টটাকে ফন্টের মধ্যেও কি দিতে পারি, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। তখন ফন্টের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাকে ফন্টটাকে সিলেক্ট করতে হবে, অ্যান্ড দেন আমাদের কী করতে হবে, এফএক্স একটা অপশনস আছে, এখানে এফএক্স অপশনস, এই এফএক্সের মধ্যে যাইতে হবে। দেন একটা আসছে গ্রেডিয়েন্ট ওভারলে, এফএক্সের মধ্যে যাইবেন, গ্রেডিয়েন্ট ওভারলে এটার পর্যন্ত প্রেস করব, অ্যান্ড এই জায়গায় একটা নতুন একটা প্যানেল ওপেন হবে, অ্যান্ড এই প্যানেলের উপর থেকে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে সেমভাবে গ্রেডিয়েন্ট আগে যেভাবে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করেছিলাম সেমভাবে আমরা ফন্টেও ব্যবহার করতে পারবো। দেখেন, এটার উপর যখন ক্লিক করবো, দেন এই জায়গা থেকে আমরা একটা সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম আমি, অ্যান্ড দেন আরও একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, অ্যান্ড আরেকটা কালার নিলাম, সেটা হইতেছে ধরেন আমি এই জায়গাতে এই কালারটা নিয়ে নিলাম, এই অ্যাশ কালারের মতো, লাইক লুক লাইক একটু কমায় দিলে বেটার হয়। হ্যাঁ, ঠিক আছে। এবার এই ব্যাকগ্রাউন্ডের এইটার যেহেতু এই জায়গায় চলে আসছে, আরেকটা জিনিস দেখেন, এই জায়গা থেকে স্টকও ব্যবহার করতে পারবেন, মানে ফন্টের মধ্যে মনে করেন যদি বর্ডার থাকবে তাইলে স্টক ব্যবহার করতে পারবেন। দেখেন, স্টকটা অনেক বড় হয়ে গেছে, স্টকের উপর প্রেস করবো আমরা, অ্যান্ড স্টকের সাইজটাকে একটু ছোটো করে ফেলি, দেখুন স্টক দেওয়া যাইবে, অ্যান্ড এইটার স্টকের কালারটা সাদা দেওয়া যেতে পারে, অ্যান্ড মোটামুটি চলে আর কি। আবার চাইলে এই স্টকের কালারটা গ্রেডিয়েন্টও দেওয়া যায়। দেখেন, আমি যদি এই কালার থেকে যদি গ্রেডিয়েন্টের মধ্যে যাই, তাহলে স্টকে গ্রেডিয়েন্ট আসবে, যে ব্যাকগ্রাউন্ডের দিকে যেটা আসবে, মানে এটার স্টক বর্ডার যেটা আসবে, বর্ডারটার কালার গ্রেডিয়েন্ট হবে। দেখেন, আমি যদি একটু বাড়াই, দেখেন গ্রেডিয়েন্ট প্রায় 3টা কালারের সংমিশ্রণে একটা কালার হয়েছে, এরকম দেওয়া যেতে পারে। এটা হচ্ছে স্টক। অ্যান্ড আপনি যদি চান এইটার মধ্যে শেডো আসবে, তখন ড্রপ শেডো একটা অপশনস আছে, এই ড্রপ শেডোর মধ্যে প্রেস করবেন, অ্যান্ড এইটার উপরে যখন যাইবেন তো এইটার অপশনসগুলো ওপেন হবে, তখন অপাসিটি কমাইয়া আমরা দিলাম, অ্যান্ড ডিস্টেন্সটা একটু যদি বাড়াই, তাইলে এই ফন্টের চাইতে নিচের দিকে একটু ডিস্টেন্সটা আসবেন। স্পিড বাড়াইলে অনেক বড় হবে, স্পিড অবশ্যই কমাইয়া দিব আমরা, অ্যান্ড সাইজটা বড় করা যেতে পারে। সাইজটা বড় মানে হইতেছে এইটার অপশনসটা বড় করা যেতে পারে, মোটামুটি এই পর্যন্ত রাখলাম আমরা, অ্যান্ড দেন ওকে। অ্যান্ড আরেকটা অপশন আছে যে বেবেল এমবস, এইটা হইতেছে আপনার লুক লাইক বাটনের মতো কাজ করবে, অ্যান্ড এইটাকে 3Dর মতো দেখতে লাগে ফন্টটাকে। আমি এটার উপর যখন প্রেস করবো, দেখেন এগুলো বাটনের মতো লাগতেছে। এইগুলোর অনেক স্টাইল আছে এই জায়গায়, দেখেন অনেক ইফেক্ট আছে, আপনি চাইলে এইটা দিতে পারেন, এইটা দিতে পারেন, এইটা দিতে পারেন, বিভিন্ন ধরনের আছে, লুক লাইক বাটনের মতো লাগে যেইতে এগুলা, অ্যান্ড এইগুলোর ইফেক্ট এই জায়গা থেকে দেওয়া যেতে পারে। দেখেন ফন্ট কি ফন্ট ছিল আর কি হয়েছে, এবার বুঝতে পারছেন? এরকম আপনি ইফেক্টগুলো দিতে পারেন। দেখেন এটার ইফেক্ট এরকম, তো বাটনটা অনেক বেশি ভালো ছিল না। হাউএভার আমরা এইভাবে ইফেক্টগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি আমাদের প্রোডাক্টগুলোতে, অ্যান্ড এরকম একটা ফটোশপের জার্নি আমরা শুরু করতে পারি। মনে রাখবেন, এই যেই আমরা জিনিসগুলো করেছি ওইগুলো বাড়িতে অনেক প্র্যাকটিস করবেন, বিভিন্ন প্রোডাক্ট এনে আপনি প্র্যাকটিস করবেন এবং সব ইফেক্টগুলো দেখার চেষ্টা করবেন ভালোভাবে, তখন আপনি ফটোশপের একটা বেসিক অনেক ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। অ্যান্ড আই হোপ এভরিওয়ান আজকে ক্লাসটা অনেক ভালো লাগছে আপনাদের, অ্যান্ড নেক্সট ক্লাস খুব শীঘ্রই আমরা আপলোড করে ফেলবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম।